নমস্কার জানাতে হয়, একটা আলোচনা করছি। আপনারা অনেকেই তো আমার কথা শুনে রেগে যান। তো যাতে না রাগেন তার জন্যই সবাইকে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আলোচনাটা হলো উম আ নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার নিয়ে আমি কিছুদিন কিছু পোস্ট দিচ্ছিলাম ফেসবুকে। তো তাতে অনেকে অসন্তুষ্ট আরকি। এবং আমাকে যা তা বলছে। তো আমি উম আমি তো আ আমার নিজের মন থেকে করি না। আমি যথেষ্ট মানে ম্যাসিভ স্টাডি করে আমি আমার কথাবার্তা বলি এবং তার মানে আমি যা বলি তা সেগুলো জার্নালে প্রকাশিত এবং জার্নাল যেগুলো রিলায়েবল নির্ভরযুক্ত সেগুলোর থেকে আমি পড়াশুনো করি। আর আমি দীর্ঘদিন ধরে পড়াশোনা করি। যে বিষয় নিয়ে আমি জানি না, পড়াশোনা করি না সে নিয়ে আমি আমার কোনো ব্যাপার নেই। আমার জায়গাটা হয়েছে কি, ১ম এ হয়েছে শিল্প এবং সাহিত্য এবং অন্যান্য জিনিসগুলোতে রিলেটেড ব্যাপারগুলো রয়েছে, যেমন অ্যানথ্রোপোলজি থেকে আরম্ভ করে, প্রাইমেটোলজি থেকে আরম্ভ করে, অ্যাস্ট্রোনমি থেকে আরম্ভ করে অনেক ব্যাপার নিয়ে আমার আছে। তার উপর এগুলো পড়াশুনো আমি করি এই কারণে নিজেকে জানার জন্য, পৃথিবীতে এসেছি একটু জানার জন্য। আর মানুষের উপকারে যদি কোনোদিন লাগি, সেজন্য ১৯৮২ সাল থেকে আমি শিক্ষা এবং শিল্প এই দুটোর মধ্য দিয়েই আমার ৪০ বছর কাটিয়ে দিলাম। সেই হিসাবে আমার কিছু অভিজ্ঞতা তো হয় এবং সেই অভিজ্ঞতাগুলো এই বুড়ো বয়সে যদি আমি না রেখে যাই আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো আমার অভিজ্ঞতাগুলো একদম পুরোপুরি আমার সাথে, সাথে কবরে চলে যাবে কিংবা চিতায় চলে যাবে। আ রবি ঠাকুর ১৯১০ সালে তার অনেকগুলো বই থেকে সংগ্রহ করে তার কবিতাগুলো ট্রান্সলেট করে গীতাঞ্জলি নাম দিয়ে ইংরেজিতে উনি প্রকাশ করেছিলেন ১৯১০ সালে। পুরস্কার পেয়েছিলেন নোবেল পুরস্কার ১৯১৩ সালের আ ১০ই ডিসেম্বর। আর উনাকে নোবেল কমিটি জানিয়েছিল যে আ ১৩ই নভেম্বর ১৯১৩ সালে। তো এই প্রসঙ্গটা তুলে আমি বলেছিলাম যে ১১২ বছর কেটে গেল, আমাদের ভারতীয়দের কি আর কোনো রকম নেই? অ্যা বিদ্যা বুদ্ধির জাহির আন্তর্জাতিক মহলে কোনো রকম কন্ট্রিবিউশন নেই এবং কোনো রেকগনিশন নেই। আমাদের আমরা যা দেখছি আরকি খবরের কাগজে, যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং রাজনীতির হচ্ছে বড় রোজগারের যে একটা জায়গা। সবাই চুরি করছে। সবাই আত্মসাৎ করছে। আর তাদের সাথে পারবেন না। কেননা ধরুন ১০ কোটি টাকার চুরি করে, এরপর ১ কোটি টাকা না হয় লিগাল এক্সপেন্স হয়ে গেল, তবু তো তার ৯ কোটি টাকা থাকে। তো যাই হোক, সেটা আমার প্রসঙ্গ না। আমার প্রসঙ্গ হচ্ছে আমাদের মগজ, আমাদের ভারতীয়দের মগজ এবং বাঙালিদের মগজ। তো আ এপার বাংলায় হলো আমাদের কত ১০ কোটি পশ্চিমবঙ্গে, আর পূর্ববঙ্গে হয়েছে, মানে বাংলাদেশে হয়েছে ১৮ কোটির মতো। আর বাকি ছড়িয়ে ছিটিয়ে যে সারা পৃথিবীতে যেখানে, যেখানে বাঙালি আছে তা নিয়ে হলো মোট ৩০ কোটি বাঙালি। তো ৩০ কোটি বাঙালির মেধা আমরা দেখছি ২ টো পুরস্কার। মাত্র ২ টো পুরস্কার। একটা পুরস্কার অফিসিয়ালি যেটা আমরা মনে করি আরকি সবথেকে বড় পুরস্কার, সেটা হচ্ছে রবি ঠাকুর। তিনি একটা কাঁপিয়ে দিয়েছিলেন যে নন ইউরোপিয়ান একটা পুরস্কার পেয়েছিলেন ১৯১৩ সাল নাগাদ। আর সেই হিসাবে বাঙালি, মানে বাংলাদেশে জন্মগ্রহণকারী এবং বাঙালি, তা আমরা ২ জনই মাত্র। একটা হচ্ছে রবি ঠাকুর, আরেকজন হয়েছে আমাদের ইউনুস সাহেব, বাংলাদেশের। তিনি আবার মানে কিসের লড়াই করেছেন, অর্থনীতি না দারিদ্রতা কি করে মানে লোন দিয়ে করা যায়, ঠিক করা যায়, মানুষকে বাঁচানো যায়, সেই প্রসঙ্গে তিনি একটা করেছিলেন, কন্ট্রিবিউশন করেছিলেন। তাতে তিনি শান্তি পুরস্কার একটা পেয়েছিলেন। শান্তি পুরস্কার। শান্তি পুরস্কারের এটা জেনে রাখবেন যে শান্তি পুরস্কারটা হয়েছে কি এরকম একটা পুরস্কার, কোনো মানুষ যদি কোনো রকম ডিসেন্ট, মানে সে রাষ্ট্রের সাথে নয়, একমত নয়, বা তাকে রাষ্ট্র তাকে প্রবলেম করে দিচ্ছে, তখনই তাকে কিছু, কিছু ওয়ার্ল্ড অর্গানাইজেশন আছে, তারা পুরস্কারের কতগুলো বানিয়ে রেখেছে। সেই পুরস্কারের অর্থটা সাধারণত তাদের কাছেই যায়, যাতে তারা ওই দেশ ছেড়ে বিদেশে গিয়ে নানান রকমভাবে বা পলিটিক্যাল কারণে
তারা তাদের নিজেদের সুরক্ষা দিতে পারে এবং তারা তাদের কাজ করে যেতে পারে, এই কারণে দেয় এই পুরস্কারগুলো। যেমন তসলিমা নাসরিন বহু পুরস্কার পেয়েছিলেন এবং আমি যেহেতু বহুদিন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে কাজ করেছিলাম, আমি জানি পুরস্কারগুলো কেন কীভাবে পায়। তাই এটা কোনো মেরিটের কোনো জায়গা নেই, ঠিক আছে? তো ইউনূস সাহেবকে আমরা মেরিট হিসেবে আমরা ধরবো এই কারণে, তিনি যাই হোক কিছু করুন, গরিবদের যে একটু অনেক লোন টোনের মাধ্যমেও যে তিনি উন্নত করেছিলেন, সেটার জন্য অনেকে উন্নত এবং উপকৃত হয়েছে, এটা অস্বীকার্য। এবং তিনি মানুষের মধ্যে শান্তি এনেছিলেন এবং উনি শান্তির পুরস্কার পেয়েছেন। আর আমাদের এখানে বিলিয়ান্সি লিটারেচারের হয়েছে আমাদের রবি ঠাকুর, ঠিক আছে? এই দুটো পুরস্কার আমাদের এই বাঙালি মধ্যে আমরা 1901 সাল থেকে 2025 সালের মধ্যে আমরা এই 125 বছরের মধ্যে এটা আমাদের প্রাপ্য হয়েছে। এবার আসি আমরা ভারতীয় হিসাবে ভারতীয় হিসাবে আমরা অ্যাকচুয়ালি মাত্র 4টে পুরস্কার পেয়েছি ভারতীয় হিসাবে। কে পুরস্কারটা পেয়েছি আমরা? 1913 সালে পেয়েছি রবি ঠাকুর, আর 1930 সালে পেয়েছে সিবি রামন, তিনি পদার্থবিদ্যার জন্য পেয়েছেন এবং আলোর বিক্ষেপণ নিয়ে তার কাজের জন্য, এবং তার নামে নামকরণ হলো প্রভাবটি, এবং ওই আবিষ্কারটি যে রামন এফেক্ট। যাই হোক, এই হচ্ছে দুটো পুরস্কার। আর আমাদের শান্তি পুরস্কার হয়েছে কি মাদার টেরেজা। মাদার টেরেজার কিছু একটা কাজ ছিল, যে কাজটা হয়েছে কি তিনি দুর্দশাগ্রস্ত মানবতার কাছে তিনি সাহায্য পৌঁছে দিয়েছিলেন। এবং তিনি একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছিল, আমি পড়েছিলাম যে একটা মানুষ রাস্তায় পড়ে মারা যাচ্ছে, বলছে মানুষের তার ডিগনিটি চাই, তাকে একটা তুলে এনে তাকে তার ডিউ রেসপেক্ট দিয়ে তাকে শান্তিতে একটু মরতে দিন। এই যে একটা মহান কাজ তিনি দেখে গেছেন, উনি যাই হন না কেন, তিনি আমার কাছে দেবী, এবং সত্যি সত্যি দেবীর মতো। এবং তিনি যে পুরস্কৃত হয়েছেন, এবং একজন বিদেশি নিয়ে এসে আমাদের ভারতে এসে ভারতীয় নাগরিকত্ব নিয়ে তিনি যে পুরস্কার পেয়েছেন, তার জন্য আমি সত্যিই খুশি। এবং তিনি মহান একটা কাজ করে গেছেন। ওনার বিরুদ্ধে বহু বিতর্ক আছে, সে নিয়ে আমি করতে চাই না। তিনি তৃতীয় 1979 সালে তিনি মাদার টেরেজা পুরস্কারটা পান, শান্তি পুরস্কার। এরপরে 1989 সালে পান 14তম দালাই লামা। এটা তিনি ভারতীয় নন, কিন্তু তিনি বলেন আমি ভারতীয়। কেননা নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে বুদ্ধিস্ট কালচার রয়েছে, সেই কালচার নিয়ে তিনি এবং তিনি অ্যাকচুয়ালি টিবেটিয়ান, তিব্বতের লোক, উত্তর তিব্বতের লোক। তিনি আমাদের চীনের সাথে প্রবলেম করে তিনি আমাদের ভারতে বনবাসে এসেছিলেন আর কি। তো সেখান থেকে উনি আমাদের এখানে রয়ে গেছেন, এবং পুরস্কারটা যেহেতু ভারতের হয়ে উনি ছিলেন এবং তিনি ভারতীয় হিসাবে করছেন। কিন্তু আমরা যদি মনে করি আর কি যে অভারতীয় তিনি, সেটা ঠিক, অফিসিয়ালি তিনি এখনো অভারতীয়, তিনি জাস্ট আমাদের এখানে বসবাস করেন। তো দালাই লামাকে আপনি কি ধরবেন? যদি ধরেন তাহলে 4 জন, না ধরলে 3 জন আমরা আগে বললাম। আর চতুর্থ জন হয়েছে 2014 সালে কৈলাস সত্যার্থী, তিনি শান্তির পুরস্কার পেয়েছিলেন। তার কাজটা হয়েছে শিশু তরুণদের মধ্যে যে দমন পীড়নের বিরুদ্ধে এবং তাদের যে শিক্ষার অধিকার রয়েছে সেই সব নিয়ে তিনি কাজ করেছিলেন, এবং তার জন্য তিনি শান্তির পুরস্কার পেয়েছিলেন। এই হয়েছে বিশুদ্ধ 4টে, আর দালাই লামাকে নিয়ে 5টা পুরস্কার। এগুলো ভারতীয় জন্ম এবং ভারতীয় মানুষ পুরস্কারটা পেয়েছেন। এবার আমি যেটা বলছি আর কি, আরো 5 জন, আগে 5 জনের কথা বললাম, এবার আছে 5 জন। আমরা বলি আমরা 13 জন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছে। 13 জনটা কোথায় সেটাই আপনাদের বলছি আর কি। মূলত অ্যাকচুয়ালি 4 জন, অফিসিয়ালি 4 জন। দালাই লামা তো আমাদের ভারতীয় নন, তো 4 জন, আর দালাই লামাকে কাউন্ট করলে আমরা 5 জন, ঠিক আছে? আর বাকিগুলো নোবেল কমিটি বলেছে যে নোবেল কমিটি যখন তাকে পুরস্কার দেয়, তিনি যেই দেশের, সেই দেশের নাগরিক হিসেবে তাকে পুরস্কারটি দেওয়া হয়। তাহলে তো বাকি যে আমাদের 8 জন রয়েছে তারা কিন্তু আমাদের না, আমাদের ইন্ডিয়ান নয়, এবং ইন্ডিয়ার দাবি করতে পারে না যে ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছে। তো তারা কারা? তারা হলো 1968 সালে হরগোবিন্দ খরানা,
তিনি পুরস্কার পেয়েছেন 1968 সালে। তিনি পেয়েছিলেন শরীরবিদ্যা বা চিকিৎসার জন্য। তিনি অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তার জন্ম হয়েছিল পাঞ্জাবে রায়পুরে। তিনি অবিভক্ত ব্রিটিশ ভারতে, এবং বর্তমানে জায়গাটা হয়েছে এখন পাকিস্তানে, হরগোবিন্দ খুরানার জন্মস্থান। কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং তার যে কারণটা ছিল, তিনি জেনেটিক কোডের একটা ব্যাখ্যা দিয়েছিলেন এবং প্রোটিনের সংশ্লেষণের ভূমিকার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এই হচ্ছে হরগোবিন্দ খুরানা একজন। দ্বিতীয় হয়েছে 1983 সালে সুব্রমণ্যম চন্দ্রশেখর। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার জন্ম হয়েছিল পাঞ্জাবেই, ব্রিটিশ ভারতে, এবং বর্তমানে সে জায়গাটা হচ্ছে পাকিস্তানে। তো তিনি পেয়েছিলেন পদার্থবিদ্যার জন্য, যে তারা এবং তারার গঠনের বিবর্তন যেইগুলো হয়, গুরুত্বপূর্ণ বিষয় টিষয়গুলো, সেসব উপর তার গবেষণার জন্য নোবেল কমিটি তাকে পদার্থবিদ্যা হিসেবে তাকে পুরস্কৃত করেছিলেন। এই যে দুইজন। আর তৃতীয়জন হচ্ছে 2009 সালে পেয়েছেন ভেঙ্কটরামন রামকৃষ্ণন। তিনি হচ্ছেন যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তার জন্ম হয়েছিল চিদম্বরমে, ভারতবর্ষের মধ্যে। তিনি একমাত্র লোক যে ভারতের জন্ম কিন্তু যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডমের বাসিন্দা। তিনি পেয়েছিলেন রসায়নের জন্য, রাইবোসোমের গঠনের এবং তার কার্যকারিতা নিয়ে তার যে গবেষণা হয়েছিল, সেই গবেষণার পর তিনি পেয়েছিলেন। তো এই যে তিনজন। আর এবার হয়েছে কি, চতুর্থ এবং পঞ্চম, তারা দুই বাঙালি। তাদের বেশিরভাগ জীবনটা কেটেছে বাংলায়, কিন্তু তারা যখন পুরস্কৃত হন তারা কিন্তু ভারতের ছিলেন না এবং ভারতের বাসিন্দা না হন। তারা হয়েছেন 1998 সালে অমর্ত্য সেন পেয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তার অর্থনৈতিক বিজ্ঞানের জন্য এবং কল্যাণকর অর্থনীতিতে তার যে অবদান, সেই অবদানের জন্য স্বীকৃতি হিসেবে তিনি পান। আর 2019 সালে পান অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তার স্ত্রীও নোবেল পেয়েছেন একই ব্যাপারে, এবং তার দুজনেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এই অভিজিৎ জন্মেছিলেন কৃষ্ণনগরের পশ্চিমবঙ্গে, আর আমাদের অমর্ত্য সেন জন্মেছিলেন শান্তিনিকেতনে। তো অভিজিৎ জায়গাটা হয়েছে কি, যে পৃথিবীর মধ্যে যে দারিদ্রতা রয়েছে তার দূর করবার জন্য যে তিনি যে গবেষণা করেছিলেন, সেই গবেষণার জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। এই হচ্ছে 5 জন লোক। তারা মধ্যে আপনার প্রথমেই আমি দেখালাম যে 2 জন মাত্র ভারতের জন্ম, আর বাকি 3 জনেই আমাদের ভারতের জন্ম না। তো ব্রিটিশ ভারতের জন্য আপনি বলতে পারেন, বা অন্যভাবে আপনি দেখতে পারেন। কিন্তু তারা অ্যাকচুয়ালি আমেরিকা এবং অন্য যে রাষ্ট্রের বাসিন্দা, তারা পুরস্কৃত হয়েছে কি করে ভারত কাউন্ট করে যে তারা আমাদের। এই হচ্ছে 5 জনের কথা আপনার। আর 3 জন কারা কারা? আর 3 জন হলো তারা বিদেশি। একজন হয়েছেন 1902 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন রোনাল্ড রস। তিনি অ্যাকচুয়ালি ইউনাইটেড কিংডমের যুক্তরাজ্যের তার ব্রিটিশ ভারতে তিনি জন্মেছিলেন, কিন্তু তিনি যুক্তরাজ্যের বাসিন্দা, এবং তিনি শরীরবিদ্যা ও চিকিৎসা, ফিজিওলজি এবং মেডিসিনের জন্য তিনি পান। ম্যালেরিয়া নিয়ে তার অনেক কাজকর্ম ছিল, এবং এগুলো নানান রকম তিনি চিকিৎসাবিদ্যা নিয়ে তিনি কাজ করেছেন। তার হিসেবে তিনি নোবেল পুরস্কার পান। আর 1907 সালে রুডিয়ার্ড কিপলিং পান। তিনি বোম্বে জন্মেছিলেন, ব্রিটিশ ভারতে, মানে স্বাধীনতার আগে আর কি, এবং তিনি ইউনাইটেড কিংডমের বাসিন্দা। তিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। তিনি তার যে লেখা এবং শক্তি, কল্পনা এবং মৌলিকতা, এসবের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কারটা পান 1907 সালে। আর 2001 সালে বিএস নয়পাল, যার জন্ম হয়েছে ত্রিনিদাদ এবং টোবাগোতে। তিনি অ্যাকচুয়ালি ইউনাইটেড কিংডমের মানে বাসিন্দা। তিনিও সাহিত্যের জন্য পান, এবং তার সাহিত্যের মধ্যে একটা বিশেষ ডিস্টিংশন রয়েছে, যে তিনি এত দূরদর্শিতা এবং বর্ণনা এবং মানে আমাদের যে সাপ্রেশন রয়েছে, সেই সাপ্রেশনগুলোকে কীভাবে উনি খুব ক্লোজলি অবজার্ভ করে ইতিহাসের মধ্যে করার জন্য তিনি নানানভাবে, মূলত সাহিত্য,
নিয়ে তিনি নোবেল পুরস্কৃত হন। এই হচ্ছে 13 জন লোক। এই 13 জন লোকের মধ্যে হচ্ছে 8 জন লোক বিদেশি, এবং আমরা তাদের বলতে পারি না। তারপরে একজন যদিও দালাই লামা আমাদের ইন্ডিয়াতে থাকেন, তবু তাকে আমরা ভারতীয় নাগরিকত্ব দেননি এবং তিনি নেনওনি। তিনি মানে এক্সাইল হিসেবে তিনি মানে একটা রাষ্ট্রসংঘের একটা ইয়ে রয়েছে, সেই ইয়েতে তিনি আমাদের এখানে বসবাস করছেন, এবং তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন। তো দালাই লামাকে বাদ দিলে আমরা মোট ভারতীয় 4 জন মাত্র পুরস্কৃত হয়েছে। অ্যাকচুয়ালি ভারতীয়রা বাঙালি যদিও আপনি দুটো বলতে পারেন, দুটোই কিন্তু বিতর্কিত। মানে সেইভাবে যদি ফারিস্ট হতো এবং এডুকেটেড হতো এবং মানুষত্ব হতো, তাহলে তো অনেক বড় বড় ব্যাপার ছিল। রবি ঠাকুরের পুরস্কারটা নিয়েও প্রচুর বিতর্ক আছে, কিন্তু নেহাত আমরা বাঙালিরা করি না। এই কারণে আমাদের তো ঘটে আর নেই। তাকে বাদ দিলে তো আমাদেরই লস, আমরাই বলতে পারবো নাকি কাউকে। এবং তাকে ধরে জড়িয়ে তাকে আমরা 126 বছর ধরে আছি তো। রবি ঠাকুরের গান বাদ দিলে, মানে একটা বট গাছকে যদি আপনি ফেলে দেন আর কি, সরিয়ে দেন, তাহলে হয়তো অনেকগুলো গাছ জন্মাতে পারে, কিন্তু আমরা চাইছি না যে আরো কোনো গাছ জন্ম। আমরা ওই একটা বটের তলায় থাকবো, কিন্তু আমাদের খুব শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। একটা বটের তলায় কত লোক আশ্রয় নিতে পারে আপনি বলুন না। আর বট গাছ তো রাতের বেলায় মানে সে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ে, সে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে রাত্রিবেলায়, আর দিনের বেলায় কার্বন ডাইঅক্সাইডটা যখন অক্সিজেনটা ছাড়ছে তখন আমরা একটুখানি ইয়ে পাই। তো এরকম ব্যাপার আছে আর কি। তো বট গাছের তলায় সাধারণত তার এলাকার মধ্যে ছোট গাছ বা বড় হওয়ার আরেকটা বট গাছেরও জন্ম হওয়ার কথা না আর কি, এরকম একটা ব্যাপার রয়েছে। আর রবার গাছ টাছগুলো তো এরকম অনেক গাছ আছে যেগুলো অন্যান্য গাছকে নষ্ট করে দেয়। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে ভারতের 140 কোটি লোক মাত্র 4টে নোবেল 125 বছর ইয়েতে ধরে, হ্যাঁ। তারপরেও আপনারা বড়াই করেন। আমি বাঙালি হিসেবে লজ্জিত, আমি বাঙালি হিসেবে লজ্জিত। আপনি লজ্জা পান কিনা জানি না, আমি এই দায় নিচ্ছি। সত্যি এই দায়টা আমারই। এমনই মনে হচ্ছে যে আমি পারিনি আমার পরিবেশকে শিক্ষিত করতে, তাদের মানদণ্ড উঁচু করতে। তুলনা করলে দেখবেন আমেরিকাতে 30 কোটি লোক নোবেল পুরস্কার কয়টা পেয়েছে জানেন? 428টি। ব্রিটেনের 7 কোটি লোক নোবেল পেয়েছে 145টা। জার্মানির জনসংখ্যা মাত্র 8 কোটি, নোবেল গেছে 116টা। ফ্রান্সের জনসংখ্যা 7 কোটি, নোবেল গেছে 79টা। সুইডেনের জনসংখ্যা 1 কোটি, নোবেল গেছে 34টা। জাপানের জনসংখ্যা 1.5 কোটি, নোবেল গেছে 30টা, 33টা। রাশিয়ায় গেছে 15 কোটি জনসংখ্যা, নোবেল গেছে 30টা। কানাডার 5 কোটি লোক, নোবেল পেয়েছে 29টা। সুইজারল্যান্ডের 1 কোটি লোক, নোবেল গেছে 27টা। অস্ট্রিয়ার 1 কোটিরও লোক কম, নোবেল গেছে 25টা। নেদারল্যান্ডের লোক 1 কোটিরও কম, নোবেল গেছে 22টা। ইতালিতে 6 কোটি লোক, নোবেল গেছে 21টা। আপনি ভাবতে পারেন এত কম জনসংখ্যা হিসেবে, মানে 1 কোটি লোকের মধ্যে যদি 22টা হয়, তাহলে 140 কোটি লোকের মধ্যে তো কতগুলো হওয়ার কথা বলুন তো? তারা কি মানুষ আর আমরা কি অমানুষ? সত্যি সত্যি কি মানুষ আমরা? আমাদের মেধার আলো কোথায়? কাকে দেখাচ্ছেন? এই রাজনীতি করে আমি তো বুঝতে পারছি না। এই যে বিস্তৃত আলোচনাটা করছি, তো আলোচনাটার মধ্যে একটা জিনিস আমি দেখছি আর কি, ভারতবর্ষের নেতাদের যে এত দুর্বৃত্তায়ন চলছে,
এই দুর্বৃত্তায়নটা তো মানে নাগরিকদের মেরে দিচ্ছে তো। এখানে বিচারপতি থেকে, আইনজীবী থেকে, আইএফএস, আইএএস, আইপিএস হয়ে একদম পাড়ার পার্টির যে নিচতম যে লোকগুলো, তাদের অবধি দুর্বৃত্তায়নের একটা টানেল চলে আসছে, এবং সেই টানেলের শেষ কোথায় আপনি জানবেন না। সবাই রংবাজি করছে, মারধর করছে, অশান্তি করছে, সিন্ডিকেটবাজি করছে, তোলাবাজি করছে। এই করে কি একটা জাতি উন্নতি হতে পারে? এবং আপনি দায়ী, কারণ আপনার পাড়াতে এগুলো হচ্ছে এবং আপনি বাধা দিচ্ছেন না। আপনার পুত্র, তার আপনার প্রজন্ম, তারা তো রিক্সে রয়ে গেছে। এবং আমাদের এখানে রাজনীতিকরা এতদিন ধরে দেখা গেছে মানে দুর্বৃত্ত যারা, তারাই রাজনীতি যে যাচ্ছে, এবং রাজনীতিটা হচ্ছে দুর্বৃত্ত আয়নের একটা বড় সিন্ডিকেট, যেখানে অনেক টাকা, কোটি কোটি টাকা নয়ছয় করা যায়। খুব চিন্তিত আমি, এবং আমি তো কিছু করতে পারবো না, কিন্তু একজন কমন নাগরিক হিসাবে আমার এই কথাটুকু আপনাদের কাছে শেয়ার করছি শুধু। এবং এক একজন মুখ্যমন্ত্রী হলেই, সে জ্যোতিবাবুই হোক আর আমাদের পিসিই হোক, তাদের ছেলেমেয়েরা এরকম কোটি কোটি টাকার মানে একজনেতে কিভাবে ওরা রোজগার করে। শুধু বাংলার কথা না, ভারতবর্ষের সমস্ত প্রদেশের মধ্যে এগুলো চলছে। আমরা 140 কোটি লোকের কি বড়াই করতে পারি বলুন? আমরা তো চীনের চাইতেও মানে অধমের চাইতে অধম। আগে আমরা চীনকে আমরা অন্যরকম ব্যঙ্গ করতাম। ঠিক করুন, ঠিক করুন।